আমাদের আমরা কোশ্চেন অ্যানালাইসিস এর ভিত্তিতে আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করব আজকে। প্রথম আমাদের যে কোশ্চেনটা এখানে আছে সেটা হলো মার্কিন রাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম কতটি ইলেকটোরাল ভোট প্রয়োজন? মার্কিন রাষ্ট্রপতি হতে গেলে কতজন ইলেকটোরাল কলেজের ভোট প্রয়োজন? মার্কিন রাষ্ট্রপতি আমরা সবাই জানি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন কত বছর পর পর হয়? আমরা সবাই জানি এটা নির্বাচন হয় 4 বছর পর পর, অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতির মেয়াদ হলো 4 বছর। 4 বছর মেয়াদ, 4 বছর পর পর নির্বাচন হয়, তাই না? এই নির্বাচনে রাষ্ট্রপতি হতে গেলে তার কতগুলো ভোট প্রয়োজন? কতগুলো ভোট প্রয়োজন সেটা একটু কমেন্টস করে জানান তো সবাই। কমেন্টস করে জানান, কমেন্টস করেন মার্কিন রাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম কতটি ভোটের প্রয়োজন? এখানে একটা আমরা বিকল্পভাবে মনে রাখতে পারি যে মোট কতগুলো ইলেকট্রাল সংখ্যা আছে। মোট ইলেকট্রাল সংখ্যা কত? তাহলে রাষ্ট্রপতি নির্বাচন কত বছর পর পর হয়? 4 বছর পর পর হয়। মোট এখানে একটা কথা বলছে যে ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজের সংখ্যা কতটি? মোট ইলেকট্রাল কলেজের সদস্য সংখ্যা 538টি। এই 538-এর মধ্যে মেজরিটি আসন যে পাবে সে হলো নির্বাচিত হবে, তাই না? সেটার জন্য সর্বনিম্ন একটা ব্যারিয়ার দেওয়া আছে যে সর্বনিম্ন কয়টা পাওয়া লাগবে, সর্বনিম্ন একটা ব্যারিয়ার আছে। এই 538, তার আগে আমরা আলোচনা করি এই যে 538 কোথা থেকে আসলো। আমরা জানি মার্কিন পার্লামেন্টের সদস্য সংখ্যা, পার্লামেন্টের কক্ষ সংখ্যা হলো 2টা। একটা হলো সিনেট, উচ্চ কক্ষের নাম কি? মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হলো সিনেট। সিনেটের সদস্য সংখ্যা 100টি। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা 435। তাহলে হলো কত টোটাল? 535। আর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ওয়াশিংটন ডিসি থেকে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি এখান থেকে 03। তাহলে টোটাল কত হয়? 538। তাহলে টোটাল আসন সংখ্যা হলো 500, ইলেকট্রাল কলেজের সংখ্যা 538। 538-এর মধ্যে সিনেট থেকে 100, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে 435, আর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া যেটা ওয়াশিংটন ডিসি রাজধানী, সেখান থেকে হলো 3 জন। মোট 538। এই 538-এর আমরা অর্ধেক করলে হয়, 538-এর অর্ধেক করলে হবে 269। তা 269 হলে সমান সংখ্যা হয়ে যায়, এই জন্য একটি সংখ্যা বেশি পাওয়া লাগবে। 269 হলে কি হয়ে যাবে? সমান সংখ্যা হয়ে যাবে। এই জন্য 269-এর চেয়ে একটি বেশি পাওয়া লাগবে, অর্থাৎ 270টি। তাহলে মার্কিন রাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম কতটি ইলেকট্রাল ভোট প্রয়োজন? 270টি। এই যে হাসান ইমরান, খুবই ধন্যবাদ। মোট ইলেকট্রাল কলেজের সংখ্যা 538। হাসান ইমরান সিনেটের সদস্য সংখ্যা 100টি। ধন্যবাদ হাসান ইমরান। রাষ্ট্রপতি নির্বাচন 4 বছর পর। ধন্যবাদ হাসান ইমরান। হ্যাঁ, 270টি। হাসান ইমরান প্রত্যেকটা অ্যান্সার সঠিক দিচ্ছে। জাকিয়া সুলতানা 270। ধন্যবাদ জাকিয়া, অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই এটা বুঝতে পারছি যে মার্কিন রাষ্ট্রপতি হতে গেলে মোট 538টি ইলেকট্রাল কলেজের মধ্যে তাকে অবশ্যই, যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে তাকে অবশ্যই 270টি, সর্বনিম্ন 270টি ভোট ইলেকট্রাল কলেজের সমর্থন তাকে পাওয়া লাগবে, অবশ্যই পাওয়া লাগবে। তাহলে অ্যান্সার হবে কত আমাদের? 270টি। এই 270-এর পাশাপাশি এই তথ্যগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে 538 ইলেকট্রাল কলেজের সংখ্যা, এটাও ইম্পর্টেন্ট। এই যে সিনেট, আমাদের অনেক পরীক্ষা আসবে যে সিনেটের সদস্য সংখ্যা কয়টি? 100টি। অনেক পরীক্ষা আসবে, দেখা যাচ্ছে আমাদের নিবন্ধনে এবার পরীক্ষা চলে আসলো যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা কয়টি? 435টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তথ্যগুলো মুখস্থ করে আমরা খাতাগুলো লিখে রাখবো সবাই। আমরা পরের কোশ্চেনে চলে যাই।
পরের যে প্রশ্নটা আছে আমাদের, পরের প্রশ্ন হলো ব্রিটিশ পার্লামেন্ট কতটি কক্ষে বিভক্ত? ব্রিটিশ পার্লামেন্ট, পৃথিবীর অনেকগুলো দেশ আছে যাদের পার্লামেন্ট কোনো দেশের এক কক্ষ বিশিষ্ট, কোনো দেশের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। তা আমরা একটু অ্যান্সার করি এটা, যে ব্রিটিশ পার্লামেন্টে কয়টা কক্ষ আছে। যেমন বাংলাদেশের পার্লামেন্টে কক্ষ কয়টি? বাংলাদেশের পার্লামেন্টে কক্ষ হলো একটি, বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। আমরা এটা ততটা মনে রাখবো, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। কারণ আমাদের আইনসভায় কোন উচ্চ কক্ষ বলে নিম্ন কক্ষ বলে কিছু নাই। আমাদের আইনসভায় আমাদের যে জাতীয় সংসদ, আমাদের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বলে কিছুই নাই, এই জন্য আমাদের আইনসভা হবে এক কক্ষ বিশিষ্ট। আমাদের প্রশ্ন হলো ব্রিটিশ পার্লামেন্টের আইনসভা কতটি কক্ষে বিভক্ত? হাসান ইমরান 2টি কক্ষ, দীপঙ্কর পান্ডে 2টি কক্ষ, হাসান 2টি কক্ষ, রোকসানা আক্তার 2টি কক্ষ, জাকিয়া সুলতান 2টি কক্ষ। সবাইকে ধন্যবাদ। সামিয়া ইসলাম অসংখ্য ধন্যবাদ, 2টি, জাকিয়া সুলতানা 2টি, রোকসানা আক্তার 2টি। হ্যাঁ সবাই, দীপঙ্কর পান্ডেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই এটা পারবো যে ব্রিটিশ পার্লামেন্ট কয় কক্ষ? ব্রিটিশ পার্লামেন্ট আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, সেখানে উচ্চ কক্ষ আছে আবার নিম্ন কক্ষ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই উচ্চ কক্ষের নাম আমাদের অনেক পরীক্ষা, আমাদের নিবন্ধনে সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসবে যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি। ব্রিটিশ পার্লামেন্টের যে 2টা কক্ষ, একটা হলো উচ্চ কক্ষ আর একটা হলো নিম্ন কক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সব সময় একটা জিনিস মনে রাখবো, পৃথিবীর যেসব দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, পৃথিবীর যে সকল দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, তাদের একটা কক্ষ হলো উচ্চ কক্ষ, একটা হলো নিম্ন কক্ষ। নিম্ন কক্ষের সদস্য কারা? যারা নির্বাচিত, অর্থাৎ জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তারা কোন কক্ষের সদস্য? নিম্ন কক্ষের সদস্য। আর যারা মনোনীতরা কিসের সদস্য? মনোনীত যারা নির্বাচিত না, তারা হলো উচ্চ কক্ষের সদস্য। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের উচ্চ কক্ষের সদস্যরা মনোনীত আর নিম্ন কক্ষের সদস্যরা নির্বাচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এটা আবার প্রযোজ্য না, সিনেটের সদস্যরা সবাই নির্বাচিত। কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশের উচ্চ কক্ষের সদস্যরা মনোনীত, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের সদস্যরা নির্বাচিত তারা। আচ্ছা, উচ্চ কক্ষ, এখন আমাদের কোশ্চেনটা ছিল যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হল হাউস অফ লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হলো হাউস অফ কমন্স, তাই না? আমরা সবাই জানি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হয়তো সবাই জানি এটা, যে উচ্চ কক্ষের নাম হলো হাউস অফ লর্ডস আর নিম্ন কক্ষের নাম হাউস অফ কমন্স। এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন, হাউস অফ কমন্স এর সদস্যরা নির্বাচিত নাকি অনির্বাচিত? এটা একটু কমেন্টসে জানাবেন। হাউস অফ কমন্স এর সদস্যরা নির্বাচিত নাকি অনির্বাচিত? হাউস অফ কমন্স এর সদস্যরা নির্বাচিত নাকি একটু কাইন্ডলি সবাই একটু কমেন্টস করেন যে হাউস অফ কমন্স এর সদস্যরা নির্বাচিত নাকি অনির্বাচিত। নিশ্চিত কি? আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে যারা নিম্নকক্ষের সদস্য তারা হলো নির্বাচিত। এই ব্রিটিশ হাউস অফ কমন্স এর সদস্য যারা, তাদেরকে বলা হয় এমপি। যেমন বাংলাদেশের যারা জাতীয় সংসদের সদস্য হয় তাদেরকে আমরা কি বলি? মেম্বার অফ পার্লামেন্ট। একই জিনিস, ব্রিটিশ নিম্নকক্ষের মানে হাউস অফ কমন্স এর সদস্যদেরকে বলা হয় এমপি। এই এমপিটা হলো নির্বাচিত কত বছরের জন্য? 5 বছর। বাংলাদেশের সাথে মিল আছে, বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য যারা, তাদেরকে বলি আমরা মেম্বার অফ পার্লামেন্ট। এরা কয় বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে যারা সদস্য তারাও 5 বছরের জন্য নির্বাচিত হয়। হাউস অফ লর্ডস এর সদস্য আর এর মোট সদস্য সংখ্যা, হাউস অফ কমন্স এর মোট সদস্য সংখ্যা কয়টি? 650। আর বাংলাদেশের 350, তাই না? বাংলাদেশের সাথে মিলাই এই জন্য বলছি, বাংলাদেশেরটাও আমাদের মনে রাখতে হবে, সাথে সাথে আমরা ব্রিটিশ এটাও মনে রাখবো। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350টি, সেখানে 300টা নির্বাচিত, 50টা সংরক্ষিত নারী আসনের জন্য, তাই না? আচ্ছা, আর সাধারণ হলো 300। আর হাউস অফ কমন্স এর সদস্য সংখ্যা
650। হাউস অব লর্ডসের সদস্য সংখ্যা এটা হলো নির্দিষ্ট না, এক এক সময় এক একটা হয়। বর্তমানে হাউস অব কমন্সের সদস্য সংখ্যা, হাউস অব লর্ডসের সদস্য সংখ্যা 774। আমাদের যদি এই কোশ্চেনটা চলে আসে যে বর্তমানে ব্রিটিশ উচ্চকক্ষের সদস্য সংখ্যা কতটি, তাহলে কতটি হবে? 774টি। আর হাউস অব কমন্সের সদস্য সংখ্যা এটা নির্দিষ্ট, সবসময়ের জন্য নির্দিষ্ট 650। এটা সবসময়ের জন্য নির্দিষ্ট, কিন্তু এটা আর লর্ডসেরটা এটা কম বেশি হয়, কখনো 750 হতে পারে, 800 হতে পারে। এটা হলো নির্ভর করে তারা কতজনকে তারা মনোনীত করবে, সেটা তাদের উপর নির্ভর করবে। তবে ওখানে ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, কারা কারা সদস্য হতে পারে সেটা ক্রাইটেরিয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস মনে রাখবো। ব্রিটিশ পার্লামেন্টের দুইটা কক্ষ, একটা হলো উচ্চ কক্ষ এবং একটি হলো নিম্ন কক্ষ। নিম্ন কক্ষের নাম হাউস অব কমন্স, যার সদস্য সংখ্যা হলো 650। আর এই সদস্যদেরকে বলা হয় এমপি, বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট, তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়। আর হাউস অব লর্ডস হলো উচ্চ কক্ষ, তার সদস্য সংখ্যা বর্তমানে 774। আর এর সদস্যদেরকে বলা হয় পিআর, পিআর বলা হয়, অর্থাৎ তাদেরকে পিআর বলে অভিহিত করা হয়। আর হাউস অব কমন্সের সদস্যদেরকে বলা হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আমরা মনে হয় এই টপিকসটা, এই কোশ্চেনটা আমাদের আলোচনা হয়ে গেছে, আমরা এটা মনে হয় বুঝতে পারছি। তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সার কি হবে? ব্রিটিশ পার্লামেন্টে কয়টা কক্ষ? 2টা কক্ষ। আমরা পরের কোশ্চেনে যাই। পরের যে কোশ্চেনটা আছে আমাদের, সেটা হলো দ্বৈত নাগরিকত্ব, ডুয়েল সিটিজেনশিপ কোন দেশের সাংবিধানিক বৈশিষ্ট্য? অর্থাৎ কোন দেশের সংবিধানে ডুয়েল সিটিজেনশিপের বিষয়টা আছে, মানে দ্বৈত নাগরিক। মানে একই সাথে দুই দেশের একই সাথে, দ্বৈত নাগরিক মানে কি? একই সাথে দুই দেশের নাগরিকত্ব নেওয়া, দুই দেশের নাগরিকত্ব পাওয়াকে কি বলা হয়? দ্বৈত নাগরিক, তাই না? তাহলে একই সাথে দুই দেশের নাগরিক হওয়াকে বলা হয় দ্বৈত নাগরিকত্ব। তাই এখানে হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইউএসএ, যেটা যুক্তরাষ্ট্র, তাই না? এখন আমাদের কথা হলো যে একই সাথে দুই দেশের নাগরিক হওয়া যায় কোন ধরনের সরকার ব্যবস্থায়। সেই হিসেবে আমরা জানি যে সরকারের ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা বন্টন কয়টা কর্তৃপক্ষের হাতে থাকবে, সেটার ভিত্তিতে 2 ধরনের সরকার ব্যবস্থা আছে। একটি হলো যুক্তরাষ্ট্রীয়, আর একটি হলো এককেন্দ্রিক। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি বলছিলাম যে ক্ষমতা কয়টা কর্তৃপক্ষের হাতে থাকবে, ক্ষমতার বন্টন কাদের হাতে থাকে, সাংবিধানিকভাবে কাদের হাতে অর্পণ করা হবে, সেটার ভিত্তিতে 2 ধরনের সরকার ব্যবস্থা দেখা যায়। একটা হলো যুক্তরাষ্ট্রীয়, আর একটি হলো এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় কোনটি? যেখানে আমরা কেন্দ্রীয় এবং প্রদেশ পাবো, কেন্দ্র এবং প্রদেশে বিভক্ত শাসন ক্ষমতা বা ক্ষমতা, যখন কেন্দ্র এবং প্রদেশে বিভক্ত থাকবে ক্ষমতা। কেন্দ্র এবং প্রদেশে বিভক্ত থাকলে সেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। আর কোনো কেন্দ্র না থাকে, একটি মাত্র কেন্দ্রে দিয়ে সমস্ত দেশ, একটি মাত্র কেন্দ্র থেকে সমগ্র দেশ যদি পরিচালিত হয়, একটি মাত্র কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হলে সেটাকে বলা হয় এককেন্দ্রিক। একটি মাত্র, যেমন বাংলাদেশের কোনো প্রদেশ নেই। বাংলাদেশের কোনো প্রদেশ আছে? পৃথিবীর যে দেশে প্রদেশ নেই বা অঙ্গরাজ্য নেই, সেটাকে বলা হয় এককেন্দ্রিক। পৃথিবীর যে সকল দেশে কেন্দ্র আছে এবং প্রদেশে বিভক্ত, অর্থাৎ অঙ্গরাজ্য আছে, সেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয়। এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যে সকল দেশে আছে, সেই সকল দেশের নাগরিকরা একই সাথে তারা প্রদেশের নাগরিক আবার কেন্দ্রের নাগরিক, একই সাথে তারা প্রদেশের নাগরিক আবার কেন্দ্রের নাগরিক। অর্থাৎ একজন ব্যক্তি একই সাথে একটা অঙ্গরাজ্যের নাগরিক আবার কেন্দ্রের নাগরিক। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকলে সেখানে কি হয়? সেখানে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা আসে। যদি কেন্দ্র এবং প্রদেশে বিভক্ত থাকে, তাহলে সেখানে কোনটা হবে? সেখানে হলো কেন্দ্র এবং প্রদেশে বিভক্ত থাকলে সেটা হবে যুক্তরাষ্ট্রীয় সরকার, এবং ওইখানে নাগরিকরা দ্বৈত নাগরিকত্ব পাবে।
তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র কয়টি অঙ্গরাজ্যে বিভক্ত? মার্কিন যুক্তরাষ্ট্র কতটি অঙ্গরাজ্য? সেখানে অঙ্গরাজ্য আছে না? মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য আছে। হ্যাঁ, এখানে আর একটা কোশ্চেন যে ভারতেরও তো অঙ্গরাজ্য আছে, তাই না? তাহলে ভারতের অঙ্গরাজ্য আছে, কিন্তু ভারতেরটা দ্বৈত নাগরিকত্ব হচ্ছে না, কিন্তু যুক্তরাষ্ট্রেরটা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানে সেটাই স্পষ্ট করে দিছে। এখানে বলছে কি সাংবিধানিক বৈশিষ্ট্য, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবিধানে উল্লেখ করে দিছে যে অঙ্গরাজ্যে সে সদস্য হবে, আবার কিসের সদস্য হবে? সমগ্র ইউএসএ, যেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিকত্ব পাবে সে। এই জন্য সাংবিধানিক বৈশিষ্ট্য বলে দেওয়ার কারণে আমাদের অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ক নাম্বার। এই যে রোকসানা আক্তার, ক নাম্বার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রোকসানা আক্তার। হাসান ইমরান যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড। তারপর হলো শারমিন কেয়া, ঘ নাম্বার অ্যান্সার হবে। ঘ নাম্বার না, ঘ নাম্বার অ্যান্সার হবে না, হবে হলো অ্যান্সার হবে ক নাম্বার। তাহলে ডুয়েল সিটিজেনশিপ মানে পৃথিবীর যেসব দেশের যুক্তরাষ্ট্রীয় সরকার আছে, যেখানে এক কেন্দ্র এবং প্রদেশে বিভক্ত, ওই দেশের নাগরিকরা সাধারণত দ্বৈত নাগরিকত্ব পায়। কিন্তু সাংবিধানিক কথাটা থাকার কারণে আমাদের অ্যান্সার হবে কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা পরের কোশ্চেনে যাই। বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা সবাই জানি, এটা একটু অ্যান্সার করি, সবাই কমেন্টস করি এটা, যে বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? প্রথম ক নম্বর আছে 16 ডিসেম্বর 72, 14 ডিসেম্বর 72, 16 ডিসেম্বর 73, 16 ডিসেম্বর 71। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা অ্যান্সার করি। তিনের ক নাম্বার। হ্যাঁ, তারপর হলো সুজন 16 ডিসেম্বর 1972, 16 ডিসেম্বর 1972। উম্মে হামিম। সবাই একটু মেনশন, সবাই কমেন্টস করেন, সবাই শেয়ার দেন। শেয়ার দিলে যেটা হবে, আমাদের যারা আত্মীয় আছে, আমাদের বন্ধু বান্ধবী যারা আছে, সবাই এটা জানতে পারবে। সবাই শেয়ার করেন, সবাই একটু বেশি বেশি শেয়ার করেন। হ্যাঁ, বাংলাদেশের সংবিধান, আমরা সংবিধান সম্পর্কে কয়েকটা তথ্য একটু জানি। বাংলাদেশের সংবিধান প্রথম আমরা যে বিষয়টা জানি, 1 নম্বর বিষয় হলো যে অস্থায়ী সংবিধান কবে জারি হয়। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তারিখ আছে, আমাদের তারিখগুলো একটু মনে রাখতে হবে। অস্থায়ী সংবিধান আদেশ, সংবিধান কার্যকরের ক্ষেত্রে আমরা অস্থায়ী সংবিধান আদেশ, আমরা কয়েকটা তারিখ, আমাদের শুধু এটা ইম্পর্টেন্ট না, এর সাথে কয়েকটা জিনিস আছে, কয়েকটা তারিখ আছে, সেই তারিখগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর হলো অস্থায়ী সংবিধান আদেশ জারি। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে? আদেশ জারি 11 জানুয়ারি 1972 সালে। আমরা জানি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসে 10 জানুয়ারি। 10 জানুয়ারি বাংলাদেশে এসে সে 11 জানুয়ারি কি করে? নতুন সংবিধান প্রণয়নের জন্য, বা বাংলাদেশের যেহেতু নতুন বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের যেহেতু ওই সময় কোনো সংবিধান নাই, এখন বাংলাদেশকে পরিচালনা করার জন্য সে কি করছিল? অস্থায়ী সংবিধান আদেশ জারি করছিল। সেটা কবে? আমরা সবাই জানি 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসছিল, তাই না? পাকিস্তান থেকে ব্রিটেন হয়ে ভারতে, তারপর বাংলাদেশে আসছিল। 11 জানুয়ারি এসে সে কি করছে? অস্থায়ী সংবিধান আদেশ জারি করছিল। এখানে আমাদের আর একটা কোশ্চেন আছে, আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেটা হলো এই অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকারে আসি। তার আগে আমরা ছিলাম রাষ্ট্রপতি শাসিত সরকার। এখন বর্তমানে বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী শাসিত। এই 11 জানুয়ারি এসে অস্থায়ী সংবিধানের মাধ্যমে আমরা 11 জানুয়ারিতে অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় আসি। যে সরকার ব্যবস্থা এখন বর্তমানে বাংলাদেশে আছে, সেটাই 72 সালে 11 জানুয়ারি এটা জারি করা হয়। এখানে আমাদের গুরুত্বপূর্ণ তারপরে কোশ্চেনটা হলো গণপরিষদ। এই গণপরিষদ আদেশ জারি,
এটাও আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন। গণপরিষদ কি জিনিস? পৃথিবীর যে সকল দেশে জাতীয় সংসদ থাকে না, অর্থাৎ নতুন একটা স্বাধীন রাষ্ট্র, যেমন বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পর নিশ্চিত আমাদের কোনো জাতীয় সংসদ ছিল না। তাহলে জাতীয় সংসদ যখন না থাকবে, জাতীয় সংসদের কাজ কে করবে? গণপরিষদ। এই গণপরিষদ আদেশ জারি করা হয়, গণপরিষদ আদেশ জারি করা হয় 23শে মার্চ। 23শে মার্চ। তাহলে 23শে মার্চ গণপরিষদ আদেশ কেন জারি করা হয়েছিল? জারি করা মূল উদ্দেশ্য হলো, যেহেতু বাংলাদেশে কোনো জাতীয় সংসদ ছিল না, সংসদের বিকল্প প্রতিষ্ঠান হিসাবে এটা জারি করা হয়। এই গণপরিষদ যে কাজটা করছিল, গণপরিষদ তারপর কি করে? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। সংবিধান প্রণয়ন কমিটি, সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় কবে? 11 এপ্রিল 72। প্রত্যেকটা তারিখ এই 23শে মার্চ আমরা কিভাবে মনে রাখবো? লাহোর প্রস্তাব 1940 সালে 23শে মার্চ। ওই লাহোর প্রস্তাবের এই 23শে মার্চকে 23শে মার্চের ঐতিহাসিক ওই দিনটাকে স্মরণ করে বাংলাদেশ সরকার কি করে? গণপরিষদ আদেশ জারি করে 23শে মার্চ। 11 জানুয়ারি 10 জানুয়ারি শেখ মুজিব আসে, 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি। আর সংবিধান প্রণয়ন এটা হলো 11 এপ্রিল। 11 এপ্রিল এখানে আর একটা কোশ্চেন আমি একটু অমিট করে আসছি, একটা গুরুত্বপূর্ণ তথ্য অমিট করে আসছি। সেটা হলো, এই যে গণপরিষদ গঠন করেছিল, গণপরিষদের প্রথম অধিবেশন হয় 10 এপ্রিল। 10 এপ্রিল আমাদের একটা ঐতিহাসিক দিন, আমরা সবাই জানি এটা। 10 এপ্রিল কি হয়? 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়, তাই না? তাহলে মুজিবনগর সরকার গঠনকে কেন্দ্র করে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। গণপরিষদের অধিবেশনের দ্বিতীয় দিন 11 এপ্রিল কি করা হয়? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। এই সংবিধান প্রণয়ন কমিটি দীর্ঘদিন কাজ করে। কি করে তারা? গণপরিষদের আমাদের সংবিধানটা গৃহীত করে, চূড়ান্ত করে 4 নভেম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই তারিখগুলো মনে রাখবেন। এই তারিখগুলো আমাদের ইতিহাসের সাথে জড়িত, আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা এই তথ্য এইগুলো ঘুরে ফিরে এইগুলোই আসে। সংবিধান থেকে আসলে এই কোর্সে এই তারিখগুলো আসবে আমাদের। তাহলে 4 নভেম্বর 72 সালে কি হয়? খসড়া সংবিধান, গণপরিষদ যে সংবিধান প্রণয়ন করে সেই সংবিধান গৃহীত হয়। এই জন্য এখানে আমাদের আর একটা কোশ্চেন, সেটা হলো বাংলাদেশের সংবিধানের জন্মদিন কবে? বাংলাদেশের সংবিধানের জন্মদিন কবে? জন্মদিন কি হবে? 4 নভেম্বর 1972। এই 4 নভেম্বর 72 গৃহীত হওয়ার পর এটা কার্যকর হয় কবে? পরবর্তী কোশ্চেন, যে কার্যকর কবে হয়? কার্যকর 4 নভেম্বর 72 গৃহীত হয়েছে, ওই দিন থেকে কিন্তু কার্যকর করা হয় না। এটা আমরা আরো একটা ঐতিহাসিক দিনকে সামনে রেখে এটা কার্যকর করছি। সেটা হলো আমাদের 16 ডিসেম্বর। তাহলে 16 ডিসেম্বর 72 এখানে আমরা 4 নভেম্বর আমার সংবিধান গৃহীত হয়ে গেছে, গণপরিষদে সবার সর্বসম্মতিতে গৃহীত হয়ে গেছে। তারপর আমরা এটা কার্যকর করছি 4 নভেম্বর থেকে না, আমরা আরো একটা ঐতিহাসিক দিনকে ওয়েট করছি। সেই ঐতিহাসিক দিনটা হলো আমাদের বিজয় দিবস, তাই না? 16 ডিসেম্বর 1972। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কি হয়? কার্যকর হয়। এই 16 ডিসেম্বর আমরা যেমন মনে রাখবো, 4 নভেম্বরও মনে রাখবো। এই যে তারিখ কয়টা, আমি 5টা-6টা তারিখ এখানে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই এই তারিখগুলো মনে রাখবেন, কারণ এই তথ্যগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা এগুলো ঘুরে ফিরে এগুলো চলে আসে। আমরা এই তথ্যগুলো মনে রাখবো সবাই। তাহলে আমাদের জাতীয় এই কোশ্চেনের অ্যান্সার কে সংবিধান প্রণয়ন কমিটি 11 এপ্রিল প্রণয়ন কমিটি, হ্যাঁ, সংবিধান প্রণয়ন কমিটি 11 এপ্রিল গঠন করা হয়। এখানে 34 জন সদস্য ছিল, তাই না? ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। সেখানে আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা আমরা সবাই পারবো আশা করা যায়। তারপর হলো সংবিধান প্রণয়ন কমিটিতে একমাত্র নারী সদস্য। যেটা বলছিলাম যে 11 এপ্রিল যে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, 11 এপ্রিল 1972 সালে, তাই না? এই দিন কি করা হয়? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কয়জন সদস্য বিশিষ্ট? 34 সদস্য বিশিষ্ট।
তাহলে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, তাই না? এর সভাপতিকে, সভাপতি এখন উনি বেঁচে আছে, এখনো বেঁচে আছে, তাই না? এখনো বেঁচে আছে, ডক্টর কামাল হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের আইনমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। সেখানে কয়জন সদস্য ছিল? 34 জন সদস্য। এই 34 জন সদস্যের পুরুষ সদস্য ছিল কয়জন? পুরুষ হলো 33 জন। তাহলে নারী কয়জন হবে? নারী একজন। সরকার দলীয় কয়জন ছিল? সরকার দলীয় ছিল 33 জন। আর বিরোধী দল, এখানে বিরোধী দলের একজন ছিল, জাসদের একজন নেতা ছিল, বিরোধী দলীয় ছিল একজন। বিরোধী দলীয় কয়জন? একজন। তাহলে মোট 34 জনের 33 জন ছিল সরকার দলীয়, একজন ছিল বিরোধী দলীয়। এইখানে আমাদের আবার এখানে একটা কোশ্চেন আছে যে বিরোধী দলীয় যে ছিল তার নাম কি? তার নাম কি? সুরঞ্জিত সেনগুপ্ত, তাই না? পরবর্তীতে উনি আওয়ামী লীগের রাজনীতিতে আসে, কিন্তু ওনার রাজনীতি শুরু জাসদের হাত ধরে, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে সে আওয়ামী লীগ সরকারের এবং শেখ হাসিনার সরকারের সে রেলমন্ত্রী ছিল, সুরঞ্জিত সেনগুপ্ত। আমাদের এখানে যে কোশ্চেনটা, সেটা হলো, কোশ্চেনটা কি যে একমাত্র নারী যে ছিল তার নাম কি? অপশনটা এমন ভাবে করা হয়েছে, তার নাম হলো, এখানে অন্যগুলো সাল চলে আসছে, এখানে যেটাই নামটা আছে ওইটাই অ্যান্সার, বেগম রাজিয়া বানু। তাহলে এই নারী সদস্যের নাম কি? বেগম রাজিয়া বানু। প্রিয় শিক্ষার্থী, এখানে নারী সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। আর অপশনগুলো এখানে তারিখ দেওয়া হয়ে গেছে, যা হোক, তাহলে রাজিয়া বানু হবে অ্যান্সার। আর আমরা পাশাপাশি বিরোধী দলের সদস্য কে ছিল এটা মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই এটা মনে রাখবো যে সুরঞ্জিত সেনগুপ্ত ছিল একমাত্র সংবিধান প্রণয়ন কমিটির যে 34 সদস্য, তার মধ্যে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল। সে কোন দলের? জাসদের নেতা ছিল, হ্যাঁ, জাসদ। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী যে কোশ্চেন, সেটা হলো সংবিধান হলো রাষ্ট্রের এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, নিজের জন্য বেছে নিয়েছে, তাই না? আচ্ছা, এই কথাটা কার? আমরা একটু এটা অ্যান্সার করি তো, সবাই কমেন্টস করি এটা, যে সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে। Constitution is the way of life that the state has chosen for itself. এটা এর আগের দিন যারা ক্লাস করছিলেন আমার ক্লাস করছেন, তারা, আমি এই সংজ্ঞাটা লিখছিলাম যে কন্ডিশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। এটার বাংলা করলে ওইটাই হয়, সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে বা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। এই সংজ্ঞাটা ওই দিন আমরা লিখছিলাম। সংজ্ঞাটি কার? কথাটি কার? এটা একটা বিসিএস কোশ্চেন, রিসেন্ট একটা বিসিএস কোশ্চেন। এই সংজ্ঞাটাই চলে আসছিল। কার হবে? এরিস্টটল, ক নাম্বার। এই যে আসমা তাবাসসুম, খ নাম্বার হবে হাসান ইমরান, এরিস্টটল। ধন্যবাদ হাসান, অসংখ্য ধন্যবাদ। তারপর হাসিমধু, ক নাম্বার। হ্যাঁ, অসংখ্য হাসিমধুকে সময়ের লিপিকার, ক, খুবই অসংখ্য ধন্যবাদ। রুমানা আক্তার রিভা, ক নাম্বার। হ্যাঁ, ক নাম্বার না, ক নাম্বার না, 6 হবে। কত নাম্বার অ্যান্সার হবে? কত নাম্বার? লর্ড ব্রাইস না, অ্যান্সার হবে খ নাম্বার। অ্যান্সার হবে এরিস্টটল হবে অ্যান্সার। এরিস্টটল, হ্যাঁ, এরিস্টটল। অ্যান্সার হবে কি? এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের কথা এটা, তাই না? এরিস্টটল। এরিস্টটলের বইয়ের নাম কি? তার বইয়ের নাম কি? তার বইয়ের নাম বই। তার একটা বিখ্যাত, তার অনেকগুলো বই আছে, অন্তত আমরা একটা অন্তত মনে রাখবো, দা পলিটিক্স। এই দা পলিটিক্স গ্রন্থে সে কি সংবিধানের সংজ্ঞা দেয়, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। দা পলিটিক্স অবশ্যই মনে রাখবো। দা পলিটিক্স এর কয়েকটা থিওরিও মনে রাখবো আমরা। থিওরি কি কি আছে? যেমন সেখানে আছে সরকারের শ্রেণী বিভাগ আছে। তাহলে সরকারের শ্রেণী বিভাগ কে করছে? এরিস্টটল, তাই না? সরকারের শ্রেণী বিভাগ, সরকারের শ্রেণী বিভাগে সে সবচেয়ে উত্তম সরকার বলছে কাকে? পলিটিকে, তাই তো? সমর্থন করছে রাজতন্ত্র, কিন্তু উত্তম বলছে কাকে? পলিটিকে। সরকারের শ্রেণী বিভাগ আছে, তারপর আর কি কি আছে? দাস ব্যবস্থা আছে, দাস তত্ত্ব আছে, দাস, তারপর বিপ্লব তত্ত্ব। আমরা এগুলো একটু মনে রাখবো। এগুলো মনে রাখলে আমাদের যেহেতু আমাদের সাবজেক্টই কোশ্চেন, সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, কোশ্চেন হলে এগুলোই নিবন্ধনে আমাদের যে সাবজেক্টে কোশ্চেন আসবে, এরিস্টটল থেকে কোশ্চেন আসলে মূলত এগুলো আসবে যে এরিস্টটল বইয়ের নাম কি? দা পলিটিক্স। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনককে? এরিস্টটল। আচ্ছা, দাসতত্ত্ব কার? এরিস্টটলের। বিপ্লব তত্ত্ব কার? এরিস্টটলের। সরকারের শ্রেণী বিভাগ কার? এরিস্টটলের। সরকারের শ্রেণী বিভাগ তো আমাদের কয়েকটা কোশ্চেন আসতে পারে, যেমন এরিস্টটল কোন সরকার ব্যবস্থাকে সর্বোত্তম বলছে? সর্বোত্তম বলছে কাকে? সর্বোত্তম সরকার কোনটা? পলিটি, তাই তো? সর্বোত্তম হলো পলিটি। তাহলে সর্বোত্তম হলো কোনটা? পলিটি হলো সর্বোত্তম, তাই তো? আচ্ছা, সর্বনিকৃষ্ট কোনটা? সর্বনিকৃষ্ট যেটাকে আমরা সবচেয়ে উত্তম বলি, হ্যাঁ, সেটাই হলো এরিস্টটল সবচেয়ে খারাপ বলছে, গণতন্ত্র। তাহলে গণতন্ত্র হলো এরিস্টটলের মতে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা, গণতন্ত্র। আমরা এই তথ্যগুলো মনে রাখলেই হবে এরিস্টটল সম্পর্কে। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী আমাদের যে কোশ্চেন, বাংলাদেশ সংবিধান খসড়া গণপরিষদে কবে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়? এই কোশ্চেনটার অ্যান্সার আমরা এর আগেই করে আসছি। এর অ্যান্সার আমরা আগেই আমরা সংবিধান, বাংলা সংবিধানের আলোচনায় এই তথ্যটা আমরা আলোচনা করে আসছি। এটা অ্যান্সার করেন তাহলে সবাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই এটা অ্যান্সার করেন, সবাই কমেন্টস করেন এটা, যে বাংলাদেশ সংবিধান, খসড়া সংবিধান কবে কবে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়? সর্বসম্মতিক্রমে কবে গৃহীত হয়? এখানে কি আমাদের অ্যান্সার আছে? 12 অক্টোবর না? চৌঠা? এইটা এখানে সঠিক অ্যান্সারটা নাই, প্রিয় শিক্ষার্থী। এখানে সঠিক অ্যান্সার আছে এখানে দাস ক্যাপিটাল এরিস্টটলের না, সাইফুল ইসলাম রাজীব দাস ক্যাপিটাল হলো কার্ল মার্কসের, দাস ক্যাপিটাল হলো কার্ল মার্কসের। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যান্সার হবে কোনটা? এখানে অ্যান্সার, সঠিক অ্যান্সার নাই, প্রিয় শিক্ষার্থী। এই জায়গায় অ্যান্সার হবে মূলত এই জায়গাটাই হবে 4 নভেম্বর। কি হবে? 4 নভেম্বর। 4 নভেম্বর। যে বাংলাদেশ খসড়া সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়? 4 নভেম্বর। 4 নভেম্বর গৃহীত। এখানে ইংলিশ বাংলা একটু সমস্যা হয়ে গেছে, 4 নভেম্বর হবে। হ্যাঁ, 4 নভেম্বর আমাদের সংবিধান দিবস, তাই তো? আমাদের যদি কোশ্চেন আসে যে বাংলাদেশের সংবিধান দিবস কবে, অ্যান্সার কি হবে? 4 নভেম্বর। আমরা অবশ্যই মনে রাখবো এটা, যে বাংলাদেশের সংবিধানের জন্ম দিবস হলো 4 নভেম্বর, যেহেতু গণপরিষদে ওই দিন কি করা হয়? 4 নভেম্বর জাতীয় গণপরিষদে এটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যেহেতু ওই দিনই গৃহীত হয়, এই জন্য ওইটা হবে আমাদের সংবিধান দিবস। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, যেটা এটা আমরা আলোচনা করে আসছি। 4 নভেম্বর, 4 নভেম্বর। উম্মে তোফা 4, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপর কে আর সুজন 4 নভেম্বর, ধন্যবাদ। মাঝে মাঝে এখানে অ্যান্সার একটু ভুল দেওয়া হয়, ভুল এই জন্য দিতে হবে যাতে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই পারে কিনা, তাদের যাচাই করার জন্য হলে এখানে আমরা মাঝে মাঝে ভুল রাখবো আর কি, যে তারা পারে কিনা। হ্যাঁ, এই যে তোফা, অসংখ্য ধন্যবাদ, 4 নভেম্বর। তারপর নদী আক্তার, অসংখ্য ধন্যবাদ, 4 নভেম্বর। সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, 4 নভেম্বর। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, পরবর্তী কোশ্চেন, বাংলাদেশের
সংবিধানে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোন নাগরিক সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কি করতে পারবে? রিট করতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে, সেটা হলো রিট। কি আসছে? রিট করতে পারবে। আচ্ছা, রিট কিসের সাথে জড়িত? তাহলে আমরা কোশ্চেনে আছে মৌলিক অধিকার লঙ্ঘন হলে কি করতে হয়? রিট করতে হয়। মৌলিক অধিকার যদি কোন বাংলাদেশে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন হয়, তখন আমরা কি করতে পারবো? রিট করতে পারবো। আর মৌলিক অধিকারের যদি না হয়, মৌলিক অধিকার ছাড়া অন্য কোনো বিষয় যদি লঙ্ঘন হয়, তাহলে সেটা হবে মামলা। অন্য কোনো বিষয়, অন্য যাবতীয় বিষয়, মৌলিক অধিকার ব্যতীত, এখানে এটাই লিখে দেয়, মৌলিক অধিকার ব্যতীত। তাহলে মৌলিক অধিকার ব্যতীত বিষয়ে আমরা কি করতে পারি? আমরা থানায় যে মামলা করি সেটা মামলা হয়, তাই না? আর মৌলিক অধিকার হলে কি হবে? রিট হবে। রিটটা কোথায় করতে হয়? রিটটা এখানে কোশ্চেনে সব দেওয়া আছে। আমরা জানি আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তাই না? এই সুপ্রিম কোর্টের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো অ্যাপ্লাইড ডিভিশন মানে আপিল বিভাগ, আর একটা হলো হাইকোর্ট ডিভিশন বা হাইকোর্ট বিভাগ। এই আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সমন্বয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এই দুইটা ব্রাঞ্চের আমরা যেটা নিম্ন, আপিল বিভাগ হলো উচ্চ শাখা, উচ্চ ব্রাঞ্চ, আর লোয়ার ব্রাঞ্চ হলো হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগে আমরা কি করতে পারবো? যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয়, তাহলে আমরা হাইকোর্টে রিট করতে পারবো। এখন আমার কোশ্চেন হলো, মৌলিক অধিকার কাকে বলে বা মৌলিক অধিকার কি জিনিস? বাংলাদেশের সংবিধানের 3 নম্বর অধ্যায়, তৃতীয় অধ্যায়, কত অধ্যায়? তৃতীয় অধ্যায়, অনুচ্ছেদ কত? 26 থেকে 47। এই 26 থেকে 47 3 নম্বর অধ্যায়টা হলো মৌলিক অধিকার নিয়ে। এই বাংলাদেশ সংবিধানের যে 11টি অধ্যায় আছে, কয়টা অধ্যায় আমাদের সংবিধানের? 11টি অধ্যায়। এই 11টি অধ্যায়ের 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে আছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের এখানে আমাদের বিয়োগ করলে হয়তো 22 হবে, কিন্তু আমাদের মৌলিক অধিকার আছে, আমাদের সবার জন্য মৌলিক অধিকার হলো 18টি। এটা একটা কোশ্চেন, এটা চাকরি কোশ্চেন, যে বাংলাদেশ সংবিধান আপনার আমার জন্য কয়টি মৌলিক অধিকার নিশ্চিত করছে? কয়টি? 18টি মৌলিক অধিকার। কিন্তু এখানে আমরা বিয়োগ করলে হয়তো আমাদের 22 হয়ে যাবে, 21 আর 1 22 হবে। 22টি অনুচ্ছেদ, মূলত মৌলিক অধিকার নিয়ে অনুচ্ছেদ কয়টি আছে? অনুচ্ছেদ আছে 22টি। অনুচ্ছেদ আছে, কিন্তু মৌলিক অধিকার কয়টি? 18টি। এই 18টির যে কোনো একটি মৌলিক অধিকার যদি কারো লঙ্ঘন হয়, সে থানায় মামলা না করে কি করতে পারবে? হাইকোর্টে রিট করতে পারবে। তা হাইকোর্টে রিট কেন আমরা করি? কেন রিট করব, তাই না? কোশ্চেন হলো, আমি থানায় যেতে তো আমার সুবিধা বেশি, আমার বাসা থেকে নিকটে থানা, কিন্তু হাইকোর্ট তো ঢাকায় যাওয়া লাগবে, তাই না? ঢাকায় না গেলে তো আমি রিট করতে পারছি না। বিষয় হলো, রিট করলে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়া যায়। যখনই আমার কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হবে, আমি তাড়াতাড়ি পরিত্রাণ পাবো। আর মামলা হলে থানায় সেটা মামলা নিবে কিনা, সেটা তার জন্য তারা প্রাথমিক এফআইআর করবে, তারা সেখানে আবার অনেক দীর্ঘ প্রসেস আছে। থানার বিষয় আমরা সবাই জানি, ওই প্রসেসের পরে আমার অধিকারটা ফিরে পাওয়া খুবই কঠিন। এই জন্য মৌলিক অধিকারের বিষয় হলে আমরা কি করব? হাইকোর্টে রিট করব। কথা হলো, আমাদের কোশ্চেন হলো যে এই যে হাইকোর্টে আমরা রিট করতে পারি, আমার সংবিধান একটা আমার বিশেষ রিট করার যে অধিকারটা দিছে, কোন অনুচ্ছেদের বলে দিছে? প্রিয় শিক্ষার্থীদের, এটা আমরা একটা অ্যান্সার করি। কোন অনুচ্ছেদের বলে আমরা রিট করতে পারবো? কোন অনুচ্ছেদের বলে? এই যে অ্যান্সার করছে হাসান ইমরান, অসংখ্য ধন্যবাদ। হাসান ইমরান যে কয়টা কোশ্চেন অ্যান্সার, প্রত্যেকটাই সঠিক অ্যান্সার। নদী আক্তার 102 সঠিক অ্যান্সার। ধন্যবাদ নদী আক্তার, অসংখ্য। আমি তো মনে করছিলাম আমার শিক্ষার্থী কিন্তু এটা পারবে কিনা, সবাই পারছে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কত? 102 নাম্বার অনুচ্ছেদ। 102 নাম্বার অনুচ্ছেদে অনুযায়ী আমরা কি করতে পারি? হাইকোর্টে রিট করতে পারি। আচ্ছা, তাহলে রিট এবং মামলা এটা আমরা একটু বুঝবো। রিট হলো মৌলিক অধিকারের সাথে জড়িত। হ্যাঁ, রিট হলো কিসের সাথে জড়িত? রিট হলো মৌলিক অধিকারের সাথে জড়িত। আর মৌলিক অধিকার হলো বাংলা সংবিধানের তৃতীয় অধ্যায়ের 26 থেকে 47 নম্বরের মধ্যে আছে, যেখানে 18টি মৌলিক অধিকার আছে।
শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী কোশ্চেনে যাই আমরা। যুক্তরাজ্যের ম্যাগনা কার্টা এর মূল 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 উদ্দেশ্য কি ছিল? ম্যাগনা কার্টার মূল উদ্দেশ্য কি ছিল? ম্যাগনা কার্টা মূল উদ্দেশ্য, ম্যাগনা কার্টা কত সালে, ম্যাগনা কার্টা হলো কত সালে? 1215 সালে 15ই জুন স্বাক্ষরিত হয়। 15ই জুন। আমরা এই তারিখটা মনে রাখবো। আমরা এই কোশ্চেনটা যে কত জায়গায় আসছে, বাংলাদেশের চাকরির পরীক্ষায় অনেক জায়গায় আসছে, যে ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? 15ই জুন 1215 সালে। এটা রাষ্ট্রবিজ্ঞান, এই জন্য আমি বলি যে রাষ্ট্রবিজ্ঞান মানে সাধারণ জ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের যে বিষয়টা আমরা ধরবো সেটাই সাধারণ জ্ঞান। বাংলাদেশের চাকরির পরীক্ষা কত জায়গায় আসছে যে ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? 1215 সালে 15ই জুন। কে এটা রাজা জনকে, জনগণ কি করে? রাজা জনকে এই ম্যাগনা কার্টায় স্বাক্ষর করতে বাধ্য করা হয়। ম্যাগনা কার্টাটা ব্রিটিশরা নিজেদের শাসনতন্ত্রের বাইবেল মনে করে। এটাও আমাদের একটা কোশ্চেন, এটাও চাকরির কোশ্চেন, যে ম্যাগনা কার্টাকে ব্রিটিশরা কিসের সাথে তুলনা করে? তাদের শাসনতন্ত্রের বাইবেলের সাথে তুলনা করে। তাহলে রাজা জনকে যারা ব্যারন, সামন্ত ছিল, সামন্ত মানে আমাদের আগে যে জমিদার প্রথা ছিল, জমিদারকে বলা হয় সামন্ত। হ্যাঁ, আর ওই সামন্তদেরকে ইংরেজরা বলতো ব্যারন। এই ব্যারনরা কি করে? তাদের নিজেদের অধিকার সহ জনগণের অধিকারটা আদায় করার জন্য রাজা জনকে দিয়ে বাধ্য করে ম্যাগনা কার্টা স্বাক্ষর করায়। অর্থাৎ ম্যাগনা কার্টা কিন্তু রাজা জন যে স্বেচ্ছায় করছে বিষয়টা এমন না, তাকে বাধ্য করা হয়েছিল যাতে জনগণ তাদের অধিকারটা ফিরে পায়। কারণ জনগণের অধিকার লঙ্ঘিত হচ্ছিল রাজা জন দ্বারা। সেই অধিকারটাকে ফিরানোর জন্য ব্যারনরা কি করছিল? সামন্ত মানে জমিদার। সামন্ত কাদের বলা হয়? আমাদের আগে যে জমিদার প্রথা ছিল, ওই জমিদার প্রথাই হলো সামন্ত। হ্যাঁ, তাহলে জমিদারকে ইংরেজরা কি বলে? ব্যারন বলে তারা। হ্যাঁ, তাহলে এখানে কথা হলো যে মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল? গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা চালু করা, না রাজার নিরঙ্কুশ ক্ষমতা হ্রাস করে আইনের অধীন করা, নারীর ভোটাধিকার নিশ্চিত করা, চার্জের ক্ষমতা সম্পূর্ণ বিলুপ্ত করা। অ্যান্সার কোনটা হবে? শিক্ষার্থীবৃন্দ, কোনটা অ্যান্সার হবে? খ নাম্বার। এই যে শারমিন আক্তার খ নাম্বার, নদিয়া আক্তার শারমিন আক্তার খ নাম্বার, শারমিন আক্তার খ নাম্বার, কেয়া খ নাম্বার। কেয়া অসংখ্য ধন্যবাদ। শারমিন আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান ইমরান 1215 সালে, হ্যাঁ খ নাম্বার অ্যান্সার হাসান ইমরান, অসংখ্য ধন্যবাদ। রোমান আক্তার অসংখ্য ধন্যবাদ। তাহলে অ্যান্সার কোনটা হবে? রাজার ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা হ্রাস করে রাজাকে আইনের অধীনে নিয়ে আসা। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজার ক্ষমতা কি করতে হবে? ক্ষমতা হ্রাস করতে হবে, কমাতে হবে। এটাই ছিল ম্যাগনা কার্টার মূল কথা। তাহলে ম্যাগনা কার্টাকে কিসের সাথে তুলনা করা হয়? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। রাজা জন, এটা নামটা মনে রাখবো, রাজা জন, তারিখ মনে রাখবো। তারপর কারা করছিল? ব্যারনরা। কারা চুক্তিতে বাধ্য করছিল? কারা? ব্যারনরা। আমরা এই তথ্যগুলো মনে রাখবো। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বিল অফ রাইটস, বিল অফ রাইটস সরি বিল অফ রাইটস কাকে বলা? আগে এটাকে জানতে হবে যে বিল অফ রাইটস কি জিনিস। বিল অফ রাইটস হলো মার্কিন সংবিধান কার্যকর হয় 1789 সালে, তাই না? 1789 সালে মার্কিন সংবিধান কার্যকর হয়। সেই 1789 থেকে আজ অব্দি এই 2026 পর্যন্ত মার্কিন সংবিধানের মোট সংশোধনী নিয়ে আসা হয়েছে মোট সংশোধনী 27টি। মোট 27 বার। বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, তাই না? আর 1789 থেকে আজ অব্দি মার্কিন সংবিধান সংশোধন করা হয়েছে কয়বার? 27 বার। তার মধ্যে প্রথম 10টি সংশোধনীকে বলা হয়, প্রথম 10টা সংশোধনীকে বলা হয় বিল অফ রাইটস। এই 10টা সংশোধনীর নাম হলো বিল অফ রাইটস।
তাহলে বিল অফ রাইটস কাকে বলে এটা আগে জানতে হবে আমাদের। আপনারা এটা মনে রাখবেন সবাই যে মার্কিন সংবিধানের প্রথম 10টি সংশোধনীর নাম কি? বিল অফ রাইটস। এটা আমরা অবশ্যই সবাই মনে রাখবো, আমাদের এটাও কিন্তু সাধারণ জ্ঞান যে বিল অফ মার্কিন সংবিধানের প্রথম 10টি সংশোধনীর নাম কি? বিল অফ রাইটস। এই বিল অফ রাইটস কবে কার্যকর করা হয়? কার্যকর করা হয় হলো 1791 কত সালে? 1791 সালে। মার্কিন সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে বলা হয় বিল অফ রাইটস, যেটা কার্যকর করা হয় 1791। অর্থাৎ 1791 আগে 10টা সংশোধনী হয়ে গেছে। 1791 থেকে 26 পর্যন্ত তাহলে আর কয়টা সংশোধনী হয়েছে? আর হয়েছে কয়টা? আর হলো 17টা। তাহলে 1791 থেকে আজ অব্দি মার্কিন সংবিধানের 17টা। আর প্রথম থেকে যদি ধরি 1789 থেকে ধরলে আমরা কয়টা পাবো? 27টি। তাহলে মার্কিন সংবিধান মোট 27 বার সংশোধনী হয়েছে। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধনী হয়েছে? বাংলাদেশের সংবিধান কতবার? বাংলাদেশ সংবিধান 17 বার, তাই না? বাংলাদেশ সংবিধান কতবার? 17 বার। আচ্ছা, পরের কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধানের চেক অ্যান্ড ব্যালেন্স নীতি। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ একটা নীতি যে সরকারের কয়টা বিভাগ? সরকারের বিভাগ কয়টি? সরকারের বিভাগ 3টি, তাই না? সরকারের 3টি বিভাগ, এটা আমরা সবাই জানি। 3টি বিভাগ আছে সরকারের। এই 3টা বিভাগের ক্ষমতা সবাই তো আলাদা আলাদা, তাই না? 1 নম্বর কি? 1 নম্বর হলো আইন বিভাগ, সবার উপরে আইন বিভাগ, তাই না? 2 নম্বর শাসন বিভাগ। 3 নম্বর কি? 3 নম্বর হলো বিচার বিভাগ। সরকারের 3 বিভাগের তিনটা বিভাগের কাজ সব আলাদা। আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা, বিচার বিভাগের কাজ হলো আইন বিভাগ যে আইন প্রণয়ন করবে সেই অনুযায়ী বিচার কার্য সম্পাদন করা। এই সরকারের 3 বিভাগে 3টা স্পেসিফিক কাজ দেওয়া আছে এবং একটা বিভাগ আর একটা বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না, তাই না? এই যে নীতির বলে একটা বিভাগ আর একটা বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না, সেটাকে বলা হয় কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এটা হলো এক বিভাগ, এই নীতির বলে কি হয়? প্রত্যেক বিভাগের ক্ষমতা পৃথক করে দেওয়া হয়েছে এই নীতি অনুযায়ী। এই নীতিটা কার নীতি? এটা আমরা সবাই জানি। এই নীতিটা কার? মন্টেস্কুর, তাই না? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছি আমরা সবাই জানি যে ক্ষমতা সেপারেশন অফ পাওয়ার মন্টেস্কু কোন বইতে এটা আলোচনা করছে? দ্য স্পিরিট অফ লস। এই স্পিরিট অফ লস গ্রন্থে যে তথ্যটা মন্টেস্কু যেটা আলোচনা করছে সেটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আমার কথা হলো যে কেন আমি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে আসলাম, তাই না? প্রশ্ন হলো এটা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অপোজিট নীতি হলো নিয়ন্ত্রণ ও ভারসাম্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির অপোজিট যে থিওরিটা সেটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে প্রত্যেক বিভাগকে কি করা হয়ে গেছে? ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে। আর নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি যে কথাটা বলে যে প্রত্যেক বিভাগকে যদি আমরা আলাদা করে দেই প্রত্যেকটা বিভাগ স্বৈরাচারী হবে, স্বেচ্ছাচারী হবে। এই স্বেচ্ছাচারী থেকে একটা বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার? নিয়ন্ত্রণ ও ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্স। যেটা কোন দেশে আছে? যেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে চেক অ্যান্ড ব্যালেন্স এই নীতিটা তারা ফলো করে। আমাদের প্রশ্ন হলো এই নীতিটা কার্যকর করতে হলে সিনেটের কতজন সদস্যের অনুমোদন লাগবে? কতজন সিনেটর, যে 100 জন সিনেটর আছে তাদের কতজনের অনুমোদন লাগবে? এখন কথা হলো যে নিয়ন্ত্রণ ও ভারসাম্যটা তারা কিভাবে করে? আরোপ করে। সেখানে আরোপ করা অনেকগুলো পদ্ধতি আছে, যেমন মার্কিন রাষ্ট্রপতির যে ভেটো ক্ষমতা আছে এই ভেটো ক্ষমতাকে সংকুচিত করার জন্য, তারপর গুরুত্বপূর্ণ কোনো চুক্তি যাতে রাষ্ট্রপতি একা নিজে স্বেচ্ছাচারী ভাবে না নিতে পারে তাকে যাতে কি করা যায়? তাকে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায়, সিনেটের মাধ্যমে তাকে যাতে জবাবদিহি করা যায়, যার জন্য কি করা হয়? এই যে সিনেটে সেখানে অনুমোদনের একটা ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে যে অনুমোদনের জন্য তাদের উপস্থিত যে কয়জন সিনেটর থাকবে তার 2/3 সমর্থন লাগবে।
অর্থাৎ 2/3 যদি সমর্থন করে তাহলে আমরা কি করতে পারবো, নিয়ন্ত্রণের ভারসাম্য নীতিটা সেখানে প্রযোজ্য, সেখানে কাজ করাতে পারবো। অর্থাৎ 2/3 যদি সমর্থন না করে তাহলে এটা কার্যকর করা সম্ভব না। আর এই নীতিটা, এই নিয়ন্ত্রণ ও ভারসাম্যটা মূলত রাষ্ট্রপতির ক্ষমতা, বিচার বিভাগ, তারপর আইন বিভাগ, শাসক ক্ষমতার মধ্যে ব্যালেন্স করার জন্য এই প্রসেসটা, এই পদ্ধতিটা তারা তাদের সংবিধানে উল্লেখ রাখছে, তারা এই পদ্ধতিটা কার্যকর রাখছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী কোশ্চেনে যায়। তাহলে আমাদের এখানে কি হবে, অ্যান্সার কোনটা হবে? 2/3 সদস্য যদি সমর্থন করে তাহলে কি হবে, এই নিয়ন্ত্রণ ভারসাম্য নীতিটা কার্যকর হবে। পরবর্তী কোশ্চেন, ফ্যাসিবাদ মতবাদের উৎপত্তি কোন দেশে? ফ্যাসিবাদ, আমাদের দেশে কিছুদিন আগে ফ্যাসিবাদ ছিল, তাই না? এই জন্য এই কোশ্চেনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ফ্যাসিবাদের জনক কে? ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনি, তাই না? মুসোলিনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু অ্যান্সার করি তো। বেনিতো মুসোলিনি কোন দেশের ছিল, কোন দেশের উনি? যেহেতু উনি ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনি। বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদ চালু করছিল 1922 সালে। 1922 সালে। সবাই অ্যান্সার করেন, কোন দেশে হবে? কোন দেশে? রুমানা আক্তার 11 খ নাম্বার, 11 চলে গেছে। আমরা 12 নম্বর কোশ্চেন অ্যান্সার করি। ফ্যাসিবাদ মতবাদের উৎপত্তি কোন দেশে? 12 নম্বর কোশ্চেন অ্যান্সার করি সবাই। দেখি কি আগে অ্যান্সার করে। এই যে হাসান ইমরান, অসংখ্য ধন্যবাদ। হাসান ইমরান, ইতালি। হাসান ইমরান, ইতালি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ হাসান ইমরানকে। তাহলে ফ্যাসিবাদ চালু হয় কোন দেশে? প্রথম ফ্যাসিবাদ কে চালু করে? বেনিতো মুসোলিনি, 1922 সালে। আমরা সব এখানে ব্যক্তির নামও আমাদের ইম্পর্টেন্ট, সালও ইম্পর্টেন্ট, দেশও ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের কখনো পরীক্ষায় দেশ আসলে ইতালি, ব্যক্তি আসলে কি হবে? বেনিতো মুসোলিনি। আর যদি বলা হয় ফ্যাসিবাদ কবে চালু করা হয়? 1922 সালে। এর সাথে আমাদের আর একটা মতবাদ জড়িত, সেটা হলো নাৎসিবাদ। ফ্যাসিবাদের সাথে আর একটা মতবাদ জড়িত, সেটা হলো নাৎসিবাদ। প্রথম বিশ্বযুদ্ধে যারা মিত্র ছিল, এই ইতালি এবং জার্মানি, তারা মিত্র ছিল, তাই না? দুই দেশের দুইটা মতবাদ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের দুইজন, এই দুই শাসক, এরা ছিল মিত্র রাষ্ট্র ছিল। নাৎসিবাদ কার? আমরা সবাই নাম জানি, অ্যাডলফ হিটলার, তাই না? হিটলার। তো অ্যাডলফ হিটলার একটা রাজনৈতিক দল গঠন করছিল, সেটা হলো, তার দলের নাম ছিল ন্যাশনাল সোশিয়ালিজম। পার্টির নাম ন্যাশনাল সোশিয়ালিজম। এই ন্যাশনাল সোশিয়ালিজম পার্টিকে মূলত বলা হয় নাৎসিবাদ। তাহলে অ্যাডলফ হিটলারের রাজনৈতিক দলের নাম, এটাও গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, যে ন্যাশনাল সোশিয়ালিজম। এই ন্যাশনাল সোশিয়ালিজম যে মতবাদের দ্বারা প্রতিষ্ঠিত, সেই মতবাদের নাম হলো নাৎসিবাদ। যেখানে নাৎসিবাদে ইহুদি নিধন আরো অনেক কিছু বিষয় আছে, ওইটা আলোচনা করতে গেলে আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। আমরা এখানে আর একটা জিনিস মনে রাখবো, নাৎসিবাদটা কার্যকর কবে ছিল? 1933 সালে ক্ষমতায় আসে সে। আর তার মৃত্যুর আগ পর্যন্ত নাৎসিবাদ চালু ছিল 1933 থেকে 1945। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তথ্যগুলো মনে রাখবো। এগুলো আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এই তথ্যগুলো ঘুরে ফিরে চলে আসে, যে ফ্যাসিবাদ কার? বেনিতো মুসোলিনি 1922 সালে ইতালিতে এসে চালু করে, ইতালির শাসক ছিল সে। আর নাৎসিবাদ হলো অ্যাডলফ হিটলারের তার রাজনৈতিক দলের মাধ্যমে এই মতবাদটা প্রতিষ্ঠিত হয়। দলের নাম ছিল ন্যাশনাল সোশিয়ালিজম। 1933 থেকে 45 সাল পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, 33 সালে ক্ষমতায় আসে সে। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী যে কোশ্চেনটা, সেটা হলো ছায়া মন্ত্রিসভা কোন সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা অংশ? ছায়া মন্ত্রিসভা হলো শ্যাডো গভর্নমেন্ট, তাই না? ছায়া অর্থ কি? ছায়া ইংরেজি পারিভাষিক শব্দ হলো কি? শ্যাডো, তাই না? আর মন্ত্রিসভা শ্যাডো, আমরা শ্যাডো গভর্নমেন্ট বলতে পারি, শ্যাডো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট। এই শ্যাডো গভর্নমেন্ট, ছায়া মন্ত্রিসভা,
পৃথিবীর শুধু একটা একটা ধরনের রাষ্ট্র সরকার ব্যবস্থা আছে, যে সরকার ব্যবস্থা আমরা শ্যাডো গভর্নমেন্টটা দেখি। আর পৃথিবীর কোনো শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় আমরা শ্যাডো গভর্নমেন্ট দেখি না। সবাই একটু অ্যান্সার করেন তো, এটা কি হবে? এটা অ্যান্সার কি হবে? এটা শ্যাডো গভর্নমেন্ট। শ্যাডো গভর্নমেন্ট এটা কোন ধরনের সরকার ব্যবস্থায় শ্যাডো গভর্নমেন্ট? অ্যান্সার করেন, সবাই একটু অ্যান্সার করেন। ইতালি, হ্যাঁ ইতালি অ্যান্সার হবে, ইতালি ঠিক। আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, 13 নম্বরে লিখে একটা অ্যান্সার করেন যে 13-র কত নাম্বার অ্যান্সার হবে, 13-র কত হবে, অথবা লেখেন। আচ্ছা, শ্যাডো গভর্নমেন্ট, ছায়া গভর্নমেন্ট। অর্থাৎ শ্যাডো গভর্নমেন্ট হলে এমন একটা সরকার ব্যবস্থা যেখানে মূল সরকার যারা থাকবে, মূল সরকার যারা যারা সরকার দলীয় থাকবে, সরকার দলীয়, অর্থাৎ সরকার দলীয় একটা সরকার দলীয় থাকে, আবার বিরোধী দলীয় থাকে, তাই না? এই বিরোধী দলীয় কি করবে, সেখানে সরকার দলের যেরকম বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবে, বিরোধী দল যে থাকবে বিরোধী দলেরও কি থাকবে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবে, কিন্তু সেই মন্ত্রী কেউ দেখতে পায় না। ধরো এখন বর্তমানে আমাদের শাসন ক্ষমতায় আছে বিএনপির নেতৃত্বাধীন সরকার ব্যবস্থা, সেখানে তারেক রহমানের নেতৃত্বে একটা মন্ত্রিসভা আছে, তার বিভিন্ন ব্যক্তিকে সে মন্ত্রিত্ব দিছে, যেমন শিক্ষামন্ত্রী আছে, শিল্পমন্ত্রী আছে, বাণিজ্য মন্ত্রী আছে, তারপর প্রতিরক্ষা মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী আছে, তাই না? বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া আছে। এখন বিরোধী দল কি করবে? সরকার দল যেমন বিভিন্ন মন্ত্রণালয়ে একজনকে দায়িত্ব দিচ্ছে, বিরোধী দলও কি করবে? প্রত্যেকটা মন্ত্রণালয়ে সেও একজনকে দায়িত্ব দিবে, কিন্তু তুমি দেখা যাচ্ছে আপনারা আমরা এটা জানি না, কারণ কি সেই নামগুলো কখনো সামনে চলে আসে না, এই জন্য এটাকে বলে শ্যাডো। আর এই গভর্নমেন্টটা শুধুমাত্র কোন ধরনের সরকার ব্যবস্থায়? শুধুমাত্র সংসদীয় সরকার ব্যবস্থা আমরা এটা দেখি, আর কোন সরকার ব্যবস্থায় শ্যাডো গভর্নমেন্ট নাই। হ্যাঁ, রুমানা আক্তার খ নাম্বার অ্যান্সার হবে না, খ নাম্বার না, সংসদীয় সরকার। হাসান ইমরান খ নাম্বার অ্যান্সার। অসংখ্য ধন্যবাদ হাসান ইমরানকে। মাসুম বিল্লাহ খ নাম্বার অ্যান্সার, অসংখ্য ধন্যবাদ। হাসান ইমরান আবার গ নাম্বার, হ্যাঁ গ নাম্বার অ্যান্সার হবে, খ নাম্বার না। মাসুম বিল্লাহ খ নাম্বার অ্যান্সার হবে না, হবে গ নাম্বার। তাহলে কি হবে? সংসদীয় সরকার ব্যবস্থা। এখন কোশ্চেন হলো, সংসদীয় সরকার ব্যবস্থা কাকে বলে? সংসদীয় সরকার ব্যবস্থা যখন শাসন বিভাগের ক্ষমতা মন্ত্রী পরিষদ বা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার হাতে ক্ষমতা থাকলে সেটাকে বলা হয় মন্ত্রিসভার হাতে ক্ষমতা থাকলে সেটাকে বলা হয় সংসদীয় সরকার। আর শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের ক্ষমতা যদি কার হাতে থাকে? রাষ্ট্রপতির হাতে থাকে। রাষ্ট্রপতির হাতে থাকলে সেটা বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। এক নায়কতন্ত্র হলো একজন মাত্র শাসক থাকবে, রাজতন্ত্র যেখানে বংশানুক্রমে শাসন হবে, বংশানুক্রমে শাসন ক্ষমতায় আসবে। হ্যাঁ, সেটা রাজা বা সম্রাট উপাধি হতে পারে বা রানী উপাধি হতে পারে, সেটা হলো রাজতন্ত্র। আর এক নায়কতন্ত্র কাকে বলে? একজন মাত্র শাসক থাকবে, একজন শাসকের হাতে রাষ্ট্রের সমগ্র শাসনভার তার হাতে থাকবে, সেটা হলো এক নায়কতন্ত্র। তাহলে সংসদীয় সরকার হবে, অ্যান্সার কি হবে? সংসদীয় সরকার ব্যবস্থায় কি করা হয়? শ্যাডো গভর্নমেন্ট ব্যবস্থা চালু আছে, যে এখানে বিরোধী দলের ব্যাপক ভূমিকা পালন করার বিষয় আছে। হ্যাঁ, যে এই জন্য পৃথিবীতে অধিকাংশ দেশ সংসদীয় সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত। হ্যাঁ, তার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কম, বিষয়টা এমনটা না, তবে ম্যাক্সিমাম হলো সংসদীয় সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত। যারা গণতন্ত্র চর্চা করে তারা অধিকাংশ হলো সংসদীয় সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত হতে স্বাচ্ছন্দ্য ফিল করে, এবং জনগণের সেখানে জবাবদিহিতার নিশ্চয়তা বেশি থাকে। এখানে একটু আরেকটা কোশ্চেন একটু বলে দিই। এই সরকার আর একটা নাম আছে, এই সরকারের নাম হলো দায়িত্বশীল সরকার। আমাদের যদি কখনো কোশ্চেন আসে কোন সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়? সংসদীয় সরকারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই এটা মনে রাখবেন যে সংসদীয় সরকারকে কি বলা হয়? দায়িত্বশীল সরকার বলা হয়। কারণ কারণ কি? তার যাবতীয় কাজের জন্য তাকে আইন বিভাগের কাছে জবাবদিহি করতে হয়। কার কাছে জবাবদিহি করতে হয়? আইন বিভাগের কাছে জবাবদিহি করা লাগে। এই আইন বিভাগের কাছে জবাবদিহি করতে হয় বলে তাকে কি বলা হয়? দায়িত্বশীল সরকার বলা হয়। রাষ্ট্রপতি সরকারকে আমরা কখনো আইন বিভাগ দ্বারা জবাবদিহি করাতে পারবো না, সেটা সম্ভব না।
কিন্তু সংসদীয় সরকারকে কি করতে পারবে, আইন বিভাগের অধীনে এনে তাকে জবাবদিহি করার সুযোগ আছে। এই সুযোগটা থাকার কারণে তাকে কি বলা হয়, দায়িত্বশীল সরকার বলা হয়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আপনারা সবাই এটা মনে রাখবেন যে পৃথিবীর কোন সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়, কোন সরকারকে, সংসদীয় সরকারকে। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমরা একটু বেশি বেশি কমেন্টস করি, শেয়ার করি। আমরা যত শেয়ার করব আমাদের যারা বন্ধু আছে তারা এই ক্লাস দ্বারা উপকৃত হবে, এই প্ল্যাটফর্ম দ্বারা উপকৃত হবে। আমরা বেশি বেশি শেয়ার করি। পরবর্তী যে কোশ্চেনটা সেটা হলো আইনসভার মূল কাজ কি। আমি এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু ওই সরকারের 3 বিভাগের সময় বলে দিয়েছিলাম। সরকারের 3 বিভাগের সময় বলছিলাম আইন বাস্তবায়ন করা, এটা কার কাজ? আইন বাস্তবায়ন করা হলো শাসন বিভাগের কাজ। সরকারের 3 বিভাগের মধ্যে শাসন বিভাগ কি করে? আইন বাস্তবায়ন করে। আচ্ছা, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করা, এটা আমরা জানি যে তারেক রহমান কয়েকদিন আগে ওই যে চীনে গেছে, তারপর মালয়েশিয়ায় গেছে, তাই না? গিয়ে কি করছে, সেই সব দেশের সাথে চুক্তি করে আসছে। অর্থাৎ তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বিভাগের সদস্য? উনিও শাসন বিভাগের সদস্য। তাহলে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করা, এটাও কার কাজ? শাসন বিভাগের কাজ। সংবিধানের ব্যাখ্যা প্রদান করা, এটা কার কাজ? যখনই কোনো আইনের, কোনো সংবিধানের কোনো বিষয় নিয়ে অস্পষ্ট হবে, তখন আমরা কোন বিভাগের দ্বারস্থ হব? বিচার বিভাগের দ্বারস্থ হব। তাহলে আইনের, সংবিধানের ব্যাখ্যা দেওয়া কার কাজ? বিচার বিভাগের কাজ। এখন তো আমরা বুঝতেই পারছি তাহলে আইন বিভাগের মূল কাজ কি। খ নাম্বার অ্যান্সার, 14 খ নাম্বার। এই যে সবাই অ্যান্সার করছে। সুজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খ নাম্বার অ্যান্সার। সাইফুল ইসলাম রাজীব, খ নাম্বার। অসংখ্য ধন্যবাদ। সীমা খান, অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস, মেনি থ্যাংকস। সীমা খান, নদিয়া আক্তার, অসংখ্য ধন্যবাদ। সবাই সঠিক অ্যান্সার হয়েছে যে খ নাম্বার কি হবে? আইন প্রণয়ন করে। তাহলে আইন প্রণয়ন করা কার কাজ? আইন বিভাগের কাজ। সংবিধান সংশোধন করা কার কাজ? আইন বিভাগের কাজ। বাতিল করা কার কাজ? আইন বিভাগের কাজ। তাহলে আইন বিভাগ কি করতে পারে? সংবিধান সংশোধন করতে পারে, সংবিধান বিশেষ অংশ কি করতে পারে? বাতিল করতে পারে সংবিধান। তারপর কি করতে পারে? আইন প্রণয়ন করতে পারে। এই জন্য আমাদের এখানে একটা কোশ্চেন আছে যে আইন তৈরির কারখানা বলা হয় কাকে? আইন তৈরির কারখানা বলা হয় কাকে? কারখানা। আইন তৈরির কারখানা কোনটা? আইন তৈরির কারখানা আইনসভা। আইন তৈরির কারখানা কোনটা হবে? কারণ সে একমাত্র আইনসভা ছাড়া কেউ আইন তৈরি করতে পারে না। এই জন্য আইন তৈরি কারখানা বলা হয় আইনসভাকে। আপনারা এটা মনে রাখবেন যে আইন তৈরি কারখানা বলা হয় কাকে? আইনসভাকে। কারণ একমাত্র আইন বিভাগ ছাড়া কেউ কি করতে পারবে না? আইন তৈরি করতে পারবে না। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী যে কোশ্চেনটা আমাদের 15 নম্বর যে কোশ্চেনটা কি? কখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে, তাই না? অর্থাৎ আইনসভা কি করে? আইনসভা আইন তৈরি করে, তাই তো? আইনসভার কাজ কি? আইন তৈরি করা। আইনসভার কাজ হলো, মূল কাজ কি? মূল কাজ হলো আইন তৈরি করা বা আইন প্রণয়ন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কথা হলো যে আইনসভা কিছু সময় কি আইনসভা কাজ করে না। যখন আইনসভা কাজ করবে না, তখন রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে? ধরো রাষ্ট্রে এমন একটা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলো যে সেই সময় আইনসভা কার্যকর নেই, তাহলে ওই সময় কি করা হবে? ওই সময় অধ্যাদেশ জারি করা হয়। এখানে আমাদের কোশ্চেন হলো যে অধ্যাদেশ জারি করে কে? অধ্যাদেশ জারি করে কে? এটা একটা কোশ্চেন। অধ্যাদেশ জারি করে কে? রাষ্ট্রপতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা আসে এটা, যে অধ্যাদেশ জারি করে কে? অধ্যাদেশ জারি করে কে? রাষ্ট্রপতি। একমাত্র রাষ্ট্রপতি ছাড়া কেউ অধ্যাদেশ জারি করতে পারে না। এখন অধ্যাদেশ, এই যে মাঝখানে আমাদের যে অস্থায়ী সরকার ছিল, এই সরকার কিন্তু কোনো আইন তৈরি করতে পারে নাই। কারণ কি? সেখানে আইনসভা ছিল না। তাহলে এই সরকার যা করছে সব অধ্যাদেশ। এই জন্য নতুন সরকার যখন আসছিল তখন ওই অনেকগুলো অধ্যাদেশ তার সামনে চলে আসছিল। সে কিছু অধ্যাদেশ তাকে নির্দিষ্ট যে 1 মাসের মধ্যে, জাতীয় সংসদ অধিবেশনে 1 মাসের মধ্যে যদি সে অধ্যাদেশটাকে আইনে পরিণত করে, তাহলে তা আইন হলো, নইলে অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। যাও, ওইটা অন্য আলোচ্য বিষয়। এখন আমাদের কথা হলো যে এই অধ্যাদেশ রাষ্ট্রপতি কখন জারি করতে পারে? অধ্যাদেশটা কখন জারি করতে পারে? 1 নম্বর হলো জাতীয় সংসদের অধিবেশন না থাকলে।
জাতীয় সংসদের 1 নাম্বার কি, অধিবেশন না থাকলে। অর্থাৎ এমন একটা, ধরো এখন বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন চলছে না, অধিবেশন চলছে না, তাহলে অধিবেশন চলছে না, এই মুহূর্তে আমার খুবই জরুরি পরিস্থিতিতে পড়ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ যদি জরুরি কোনো পরিস্থিতিতে পড়ে আর অধিবেশন যদি না থাকে, রাষ্ট্রপতি কি করবে, অধ্যাদেশ জারি করে দিবে। কারণ অধিবেশন জন্য রাষ্ট্রপতিকে অধিবেশন আহ্বান করার জন্য অনেকগুলো প্রসেস আছে, ওই প্রসেস গুলো করার সময় যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা রাষ্ট্রপতি কি করতে পারবে, অধ্যাদেশ জারি করতে পারবে। 8 হলো জাতীয় সংসদ ভেঙে গেলে। জাতীয় সংসদ ভেঙে গেলে, জাতীয় সংসদ যখন ভেঙে যাবে তখন কি করতে পারবে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে। এখন জাতীয় সংসদ ভেঙে যাওয়া মানে কি, জাতীয় সংসদ ভেঙে যাওয়া মানে কি, জাতীয় সংসদের বিল্ডিংটাকে ভেঙে চুরমার করে দেওয়া, এটা জাতীয় সংসদ ভেঙে দেওয়া মানে কি, জাতীয় সংসদ ভেঙে দেওয়া মানে যখন বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ত্যাগ করলো, ওই সময় জাতীয় সংসদ ভেঙে গেছে। অর্থাৎ যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করবে তখন কি হয়ে যায়, জাতীয় সংসদ ভেঙে যায়। তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথে জাতীয় সংসদ ভেঙে যায়। এখন এই জন্য এই অস্থায়ী সরকার যারা ছিল তারা কি করছে, তারা এই সংসদ ভেঙে গেছে বলে তারা এই রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে রাষ্ট্র পরিচালনা করছে। অর্থাৎ জাতীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করলে যেহেতু ভেঙে যায়, তখন আর আইন করা যায় না, জাতীয় সংসদ যেহেতু থাকে না, অধিবেশন চালু না থাকলে যেহেতু আইন তৈরি করা যায় না, এই জন্য ওই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য কি করে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ ও আইন হতে পারে, কখন হবে এটা একটু বলেন তো, সবাই এটা একটু বলেন তো, অধ্যাদেশ কখন আইন হবে, অধ্যাদেশ কখন আইন হবে, অধ্যাদেশ আইন হবে কখন, যদি জাতীয় সংসদের অধিবেশনে 1 মাসের মধ্যে জাতীয় সংসদ সেটা কার্যকর করে, তাহলে সেটা আইন হবে, নইলে হবে না। পরবর্তী কোশ্চেনে যায়। পরবর্তী কোশ্চেনটা কি, সাধারণত কোন ধরনের ইস্যুতে গণভোট আয়োজন করা হয়, গণভোট আয়োজন করা হয়। আমরা জানি জনমত যাচাইয়ের অনেকগুলো পদ্ধতি আছে, জনমত যাচাইয়ের অনেকগুলো পদ্ধতি আছে, জনমত যাচাইয়ের অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে জনমত যাচাইয়ের গুরুত্বপূর্ণ 2টা পদ্ধতি হলো, একটা হলো নির্বাচন আর একটা হলো গণভোট। এই 2টা হলো সবচেয়ে শক্তিশালী মাধ্যম, গণভোট আর নির্বাচন। নির্বাচন কাকে বলে, নির্বাচন কি জিনিস, জনপ্রতিনিধি বাছাই করার পদ্ধতি, জনপ্রতিনিধি বাছাই করার পদ্ধতিকে বলা হয় নির্বাচন। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রতিনিধি বাছাই হয় সেটাকে বলা হয় নির্বাচন। গণভোট কাকে বলে, হ্যাঁ এবং না নির্ভর ভোটকে বলা হয় হ্যাঁ বা না, হ্যাঁ বা না নির্ভর ভোটকে কি বলা হয়, গণভোট বলে। হ্যাঁ এবং না নির্ভর ভোট হলো গণভোট, আর জনপ্রতিনিধি বাছাই করাকে বলা হয় জনমত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণভোট কাকে বলে এটাও জানবো, নির্বাচন এটাও জানবো। এখন কথা হলো যে এই গণভোটটা কখন হয়, গণভোটটা কখন হয়, যখন সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনের প্রয়োজন হয়। অর্থাৎ এত গুরুত্বপূর্ণ বিষয় যে ওইটা জাতীয় সংসদের মাধ্যমে সংশোধন করলে যেটা হবে, জনগণ এই বিষয়টা চায় কিনা সেটা অপূর্ণতা থেকে যায়। এখন জনগণ আসলে এটা চাচ্ছে কিনা, এই বিষয়টা যখন আমাদের সামনে অতীব জরুরি বিষয় হয়ে যায়, সাংবিধানিক এই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, তখন গণভোটের আশ্রয় নিই। গণভোটে আশ্রয় নেওয়ার মূল উদ্দেশ্য হলো জনগণ বিষয়টা কতটুকু চাচ্ছে সেটার জন্য, সেটা বোঝার জন্য। এই যেমন কয়েকদিন আগে আমাদের একটা গণভোট হয়ে গেছে, সেই গণভোটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ওইটা আমরা জাতীয় সংসদের হাতে ছেড়ে দিতে পারি না। ওই সিদ্ধান্তটা আমরা জনগণের কাছে ছেড়ে দিয়েছিলাম যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় যেতে চাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বর্তমান সংবিধানের যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছরের বেশি করব না, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মেয়াদে ক্ষমতার মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসা, আরো অনেক জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় সেখানে ছিল। ওই বিষয়গুলো যদি আমরা জাতীয় সংসদে ছেড়ে দিতে পারছি না, আমরা চাচ্ছিলাম ওইগুলো জনগণ থেকে রায় আসলো,
ওই রায়টা নিয়ে আসার জন্য বাংলাদেশে কি হয়েছিল, নির্বাচনের সাথে সাথে একটা গণভোট হয়েছিল। তাহলে গণভোটটা কখন আসে? সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কি আসে? গণভোট আসে। কারণ বাংলাদেশে কয়েকটা উল্লেখযোগ্য গণভোট, 1991 সালেরটা যদি বলি, 1991 সালে একটা গণভোট হয়। 91 সালে গণভোটে যেটা হয় যে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় আসবো নাকি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আসবো, এই সিদ্ধান্তটা আমরা জনগণের উপর দিয়েছিলাম। জনগণ সেখানে, অধিকাংশ জনগণ সেখানে মতামত দিয়েছিল যে আমরা রাষ্ট্রপতি শাসিত চাই না, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চাই না, আমরা চাই প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। কারণ প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভাকে আইনসভায় কি করা যায়? জবাবদিহি করা যায়। যেহেতু তাকে জবাবদিহির আওতায় নিয়ে আসা যায়, এই জন্য বাংলাদেশের জনগণ চাইছিল প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, যেটা ওই গণভোটটা কবে হয়েছিল? 1991 সালে। এটা ছিল একটা সাংবিধানিক, এটা সংবিধানের পরিবর্তনের সাংবিধানিক একটা ছিল, এটা সাংবিধানিক গণভোট। আর একটা গণভোট যে 2026 সালে যে 2026 সালে আমাদের যে গণভোটটা হয়েছে, এটাও একটা সাংবিধানিক। অর্থাৎ সাংবিধানিক, আমাদের দুইটা সাংবিধানিক গণভোট আছে। মোট 4টি গণভোট হয়েছে আমাদের, তার মধ্যে 91 এবং 2026 এই দুইটা হলো সাংবিধানিক গণভোট। তাহলে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীর ক্ষেত্রে কি করা হয়? গণভোট আয়োজন করা হয়। এটা অ্যান্সার হবে না? খ নাম্বার অ্যান্সার। আচ্ছা, খ নাম্বার অ্যান্সার। ক্লাস শুরু হলো কখন? ক্লাস শুরু হয়েছে তো 4:15-20 দিকে হয়েছে। আসমা তাবাসসুম খ নাম্বার, নদী আক্তার খ নাম্বার, হাসান হাসান ইমরান অসংখ্য, নদী আক্তার অসংখ্য ধন্যবাদ, আসমা তাবাসসুম অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশে এ পর্যন্ত 4বার সংশোধনী হয়েছে, গণভোট হয়েছে 4বার। জিয়াউর রহমানের সময় 1বার, ইরশাদের সময় 1বার, আর হলো 91 আর 2026 সালে। পরবর্তী কোশ্চেন, সংসদীয় সরকার ব্যবস্থার প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে থাকে? এ কোশ্চেনের অ্যান্সার আমার চলে আসছে। এই কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি আলোচনা করে ফেলছি যে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা শাসন বিভাগের ক্ষমতা, প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে থাকে, এইটার ভিত্তিতে দুই ধরনের সরকার আছে। একটা হলো রাষ্ট্রপতি শাসিত, একটি হলো রাষ্ট্রপতি শাসিত, আর একটি হলো সংসদীয়। দুই ধরনের। যে প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে থাকে? রাষ্ট্রপতি শাসন ক্ষমতায়, প্রকৃত শাসন ক্ষমতা থাকে কার হাতে? রাষ্ট্রপতির হাতে, তাই তো? আচ্ছা, আর সংসদীয় সরকার ব্যবস্থার শাসন ক্ষমতা কার হাতে থাকে? একটু অ্যান্সার করেন তো এটা অ্যান্সার করেন। এই যে হাসান ইমরান ঘ নাম্বার অ্যান্সার, সুজন ঘ নাম্বার অ্যান্সার, কে আর সুজন অসংখ্য ধন্যবাদ, হাসান ইমরান অসংখ্য ধন্যবাদ। তারপর আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি অলরেডি যে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রকৃত শাসন ক্ষমতা থাকে কার হাতে? প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার হাতে প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। কোন ক্ষমতায়? কোন সরকার ব্যবস্থায়? সংসদীয় সরকার ব্যবস্থায়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা এর আগে আলোচনা করছি। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ও আমাদের 17টা কোশ্চেন ছিল, আমরা 17টা কোশ্চেন সব পর্যালোচনা করা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা আমার মনে হয় আজকের ক্লাসের টপিক গুলো বুঝতেই পারছেন, এবং আজকের ক্লাসের টপিক গুলো সাধারণ জ্ঞান রিলেটেড, অনেকগুলো কোশ্চেন সব সাধারণ জ্ঞান। এবং রাষ্ট্রবিজ্ঞান কোর্সটায় আমি বলি তো সবসময়, রাষ্ট্রবিজ্ঞান কোর্সটায় সাধারণ জ্ঞান। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা কলেজ পর্যায়ে এবং কলেজ পর্যায়ে তো রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা আছে, আর আলাদা কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানের তো আলাদাই কোর্স। আবার স্কুল পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদে যে কোর্সগুলো আছে সেখানে রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে আমাদের। আমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করব, এবং এবং আমরা বেশি বেশি শেয়ার করব। আর এখানে আমাদের জন্য প্যাকেজ আছে। আমরা এই প্যাকেজগুলো এখানে যে 19তম যে নিবন্ধন যে কোর্সটা, এই কোর্সটায় 19তম নিবন্ধন যে কোর্সটা এখানে 100টার উপর ক্লাস আছে। এখানে
এক্সট্রাতে শুধু 100টার উপর টপিকস ভিত্তিক ক্লাস, 100টার 100টার উপর 100টার উপর আমাদের টপিক ভিত্তিক ক্লাস হবে, আবার এক্সট্রা ক্লাসও নেওয়া হবে 15টা। আবার প্রশ্ন আছে 20টা সলভ প্রশ্ন, আমরা যে ক্লাস সলভ করছি প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, এই সলভ ক্লাস হবে, এক্সাম হবে 100টির বেশি, 4টি বই ফ্রি দেওয়া হবে। সেখানে 3500 টাকা আমাদের কোর্স ফি, কিন্তু 3500 টাকা রাখা হচ্ছে না, সেখানে রাখা হচ্ছে আমাদের অনলি 1499। কত কম, প্রায় 60%-এর উপরে কম আছে। আমরা সবাই এই কোর্সে ভর্তি হয়ে যাবো। এখানে যে কোর্সগুলো আছে 20 থেকে 10 থেকে 20তম গ্রেডের কোর্সগুলো আছে, এখানেও 100টির ওপর টপিক ভিত্তিক ক্লাস, এক্সট্রা ক্লাসের ব্যবস্থা 15টি, সলভ ক্লাস সেখানেও 20টি আছে। আবার এক্সাম আছে 100টি, সেখানে 4টা বই ফ্রি দেওয়া, এখানেও 1499 টাকা। তারপর ম্যাথ, যাদের ম্যাথের সমস্যা, অনেকে আছে যে আমাদের ম্যাথের সমস্যা আছে, যাদের আপনাদের যাদের ম্যাথের সমস্যা আছে, আমরা ম্যাথ ফাউন্ডেশন কোর্সটা করব। ম্যাথ ফাউন্ডেশন কোর্সে এখানেও একটা ডিজাইন দেওয়া আছে যে 75টার ওপর ক্লাস হবে, 15টার ওপর এক্সট্রা ক্লাস, 20টার ওপর সলভ ক্লাস হবে, 75টার ওপর এক্সাম হবে, পিডিএফ দেওয়া হবে। আবার সেখানে 650 টাকা, অনেক কম টাকা, অনেক কম টাকা। 650 টাকার মধ্যে আমরা আমরা ম্যাথটাকে ম্যাথের দুর্বলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। তারপর 19তম নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স, এটা তো আমরা ফুল কোর্সটা এটা, আর শুধু সাবজেক্টিভ কোর্স যদি কেউ করতে চায় সেখানে 1099 টাকা সে কি করতে পারবে, সাবজেক্টিভ কোর্সটা করতে পারবে। তাই ইউনিয়ন সমাজকর্মীর এটা 999 টাকা, আরো কম টাকা। অর্থাৎ এই কোর্সগুলো আমরা এখানে ডিজাইন সব দেওয়া আছে। আমরা যারা আগ্রহী তারা আমরা এমএস এবং জিএস লিখে আমরা কমেন্টস করি, এমএস এবং জিএস লিখে কমেন্টস করি সবাই, এমএস জিএস লিখে কমেন্টস করি। কমেন্টস করলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো কোর্স সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানান। আমরা কষ্ট করে আপনাদের উপকারের জন্য ক্লাস নিচ্ছি, আপনারা যদি ফিডব্যাকটা ভালো দেন আমরা আরো ভালোভাবে আরো সুন্দরভাবে ক্লাস নিতে পারবো, আরো বেশি বেশি ক্লাস আপলোড করতে পারবো। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আরো ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন, আর অন্যদের জানানোর ব্যবস্থা করবেন। আর ক্লাসটা কেমন হয়েছে সর্বোপরি এটা জানাবেন সবাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে হাসান ইমরান, আপনার ক্লাস অসাধারণ স্যার, আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ হাসান ইমরান, হাসানের সম্পূর্ণ ক্লাসটাই অ্যাক্টিভ ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অনেক শার্প আছে আপনার, এবং আমি মনে করছি যে আপনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ নলেজ আপনার আছে। আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ। মোহাম্মদ নাইম পাটোয়ারি, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসমা তাবাসুম, আপনি আমাদের ক্লাসের সাথে নদী আক্তার, আপনি আপনার সম্পূর্ণ ক্লাসে আপনারা ছিলেন, আপনারা রেসপন্স করছেন। আরো অনেকে সম্পূর্ণ ক্লাসে রেসপন্স করছে, সঠিক অ্যান্সার দিয়ে গেছে, সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আর আপনারা প্রস্তুতি নেন, বেশি বেশি পড়েন।